নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব বেশ একটা অন্যরকম রেসিপি, সয়াবিন দিয়ে পালংয়ের একটি রেসিপি, যা কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। এখন তো শীতকালে বাজারে ফ্রেশ ফ্রেশ পালং শাক পাওয়াই যাচ্ছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নিই, যা কিন্তু ছোটো থেকে বড় খুব সহজেই কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেবে। এর জন্য কিন্তু একটি পাত্রের মধ্যে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা কিন্তু আমি এখানে বেশি পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু এই তরকারিটার মধ্যে কিন্তু কোনো প্রকার আলু বা অন্য কোনো সবজি যাবে না, সেই জন্য কিন্তু সয়াবিন দিয়ে শুধু করবো আমি, ওই জন্য কিন্তু সয়াবিনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। জল দিয়ে কিন্তু আমি এখানে 10 থেকে 15 মিনিট মতো ভিজতে দিয়েছিলাম সয়াবিনটা। আমি এখানে নর্মাল টেম্পারেচার জলই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরম জলের মধ্যেও সয়াবিনটা ভিজিয়ে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। আর সয়াবিন ভিজতে খুব একটা যেহেতু সময় লাগে না, 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। 10-15 মিনিট পর কিন্তু সয়াবিনটা থেকে আমি এখানে জলটা ভালো করে বাদ দিয়ে কিন্তু এখানে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপরে কিন্তু একটি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব একটা বেশিও আমি ব্যবহার করিনি, সয়াবিন ভাজতে কিন্তু প্রচণ্ড তেলের প্রয়োজন হয়, কারণ সয়াবিনটা তেলে ভাজার সাথে সাথে কিন্তু তেলটা কিন্তু সয়াবিন টেনে নেয়, যা কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মত না। সেই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যখন জলটা ঝরিয়ে তুলবেন তখন কিন্তু খুব বেশি জলটা সয়াবিনটা কিন্তু খুব বেশিভাবে নিগড়ানো যাবে না। তাতে কী হবে, জলটা যদি একেবারে বেরিয়ে যায় সয়াবিন থেকে, তখন কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে সয়াবিনটা তেলটা টেনে নিতে পারে। এই জন্য কিন্তু যাতে অল্প বিস্তর জল থাকে সয়াবিনের মধ্যে, সেইভাবে কিন্তু জলটা ঝরিয়ে তুলতে হবে। সয়াবিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে ভাজার সময় আমি এখানে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে কিন্তু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদের গুঁড়োটা, যাতে সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমার সয়াবিনটা ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, কারণ সয়াবিনটা আমি খুব বেশি লালচে করে বা খুব বেশি কড়া করে ভাজবো না। মোটামুটি গায়ে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে সয়াবিনটা তুলে নেব। আর সয়াবিন ভাজতে আমি আগেই বলেছি খুব একটা বেশি তেলের ব্যবহার কিন্তু করিনি, যা কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মত না। সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু সয়াবিনটা আমি ভেজে নিয়েছি, যাতে একটা গায়ে গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। সয়াবিনটা আমি এই পর্যায়ে তুলে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে পালং শাকগুলো আগে থাকতেই, পালং শাকের পেছনের যে অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে তারপরে কিন্তু একটি পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে পালং শাকটা আমি এখানে ধুয়ে নিয়েছি, কারণ শাকের মধ্যে যদি ধুলোবালি থেকেই থাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি এখানে বেশ খানিকটা পরিমাণ জল ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটে আসলে কিন্তু এর মধ্যে আমি এখানে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা পালং শাকটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে শাকটা সেদ্ধ করলে কী হবে, শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি এখানে নুনটা দিয়ে শাকটা সেদ্ধ করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে নুনটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে যাতে শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা শাকটা সেদ্ধ করে নিয়েছি। ঢাকা আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। ঢাকা দিয়ে সেদ্ধ করার কারণ হচ্ছে শাক সেদ্ধ হতে এমনিতেও খুব একটা বেশি সময় লাগে না, তাও যেটুকু সময় লাগে সেটাও কিন্তু কম লাগে, সেই জন্যই কিন্তু আমি এখানে ঢাকার ব্যবহার করেছি। আপনারা চাইলে ঢাকাটা নাও দিতে পারেন। এরপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকটাতে কিন্তু দেখেই বুঝতে পারছেন যে শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর খুব একটা বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাক সেদ্ধ করলে শাক থেকে কিন্তু জল বের হয়। আবার আমি যেহেতু এখানে নুনের ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু এখানে আরও বেশি পরিমাণে কিন্তু জলটা বের হয়েছে। শাকটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে মিক্সিং জারের মধ্যে শাকটা তুলে নিচ্ছি। আমি কিন্তু এখানে ডিরেক্ট কড়াই থেকে মিক্সিং জারের মধ্যে শাকটা তোলা দেখাচ্ছি, মানে এমনটা না যে গরমটাই আমি পেস্ট করে নিয়েছি। যে কোনো পেস্ট আপনারা করুন না কেন, গরম জিনিস কখনো পেস্ট করবে না, এতে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা থাকে। সেই জন্য কিন্তু আমি এখানে এটা মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছিলাম, তারপরে কিন্তু এটাকে ঠান্ডা করেই আমি পেস্টটা করেছি। দেখুন আমি কিন্তু শাক সেদ্ধ জলটাও কিন্তু বাদ দিয়ে দিইনি, আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে শাক সেদ্ধ জলটাও দিয়ে দিয়েছিলাম, কারণ শাকের যত পুষ্টিগুণ রয়েছে তা কিন্তু ওই শাক সেদ্ধ জলটার মধ্যেই রয়েছে। এই জলটা কিন্তু একেবারেই ফেলবেন না। এরপরে কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেবো আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনেপাতা। বেশ অনেকটা পরিমাণ এখানে আমি ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু মিক্সিং জারে ঢাকাটা লাগিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এরপরে কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা পরিমাণে আমি সাদা তেল গরম করে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এরপর এর মধ্যে ফোড়নে দিয়েছি সামান্য পরিমাণ হিং আর 1 চামচের মতো গোটা জিরে। ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন। রসুনটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ অবধি রসুনটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে। রসুনটা দিয়ে কিন্তু আমি ভালো করে এখানে ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি 2
মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু মিহি করেও কাটতে পারেন বা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে ব্যবহার করেছি। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব ভালো করে এখানে ভাজা হয়ে যায়। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে কিন্তু মানে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় সেই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আদাটাও কিন্তু আমি গ্রেট করেই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আদা রসুনটা কুচিয়ে বা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এরপরে কিন্তু আদাটা দেওয়ার পরে আমি আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ আদা রসুন তিনটেই খুব ভালো করে মেশানো হয়ে যায়। পেঁয়াজটা দেখে বুঝতেই পারছেন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, আর পেঁয়াজটা কিন্তু নরমও হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ সয়াবিন ভাজার সময় নুনের ব্যবহার করেছি, পালং শাকটা যখন আমি সেদ্ধ করছিলাম তখন কিন্তু নুনের ব্যবহার করেছি, তাই নুনটা একটু বুঝে শুনে আপনারা ব্যবহার করবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু আমি সয়াবিন ভাজার সময় হলুদের ব্যবহার করেছি, তাই সামান্য পরিমাণ এখানে আমি হলুদ দিয়েছি। এরপরে দিয়েছি ধনের গুঁড়ো, তারপরে দিয়েছি একটা সুন্দর যাতে একটা কালার আসে বা একটা ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কালার তো এখানে বলতে গেলে পালং শাকটা যেহেতু পেস্ট ব্যবহার করবো তো গ্রিনারি হবে কালারটা, সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এরপরে দিয়ে কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলো আদা পেঁয়াজ রসুন সবার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ অবধি কষে আসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু মশলাটা কষা হয়ে গিয়েছে। এবার পালং শাক আর ধনে পাতার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল লাগছে, দেখতে ভীষণ ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। এরপরে কিন্তু ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু ঠিক এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাইতে রয়েছে, কারণ খুব একটা বেশি এটা রান্না হতে সময় লাগবে না, যেহেতু আমাদের শাকটা কিন্তু সেদ্ধ রয়েছে। এরপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ অবধি সমস্ত কিছু ভালো করে মিশে আসছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দই আমি বড় চামচে 3 চামচ ব্যবহার করেছি, এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আমি যেই পরিমাণে বানাচ্ছি তরকারিটা সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে 3 চামচ টক দই ব্যবহার করেছি। আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান তাহলে কিন্তু টক দইয়ের পরিমাণটাও বেড়ে যাবে। এরপরে কিন্তু টক দইটা দিয়েও কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছিলাম, আবার দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পরে কিন্তু এই সময় আমি দিয়ে দেবো মিক্সিং জার ধোয়া জলটা। যে কোনো রান্নাতে মিক্সিং জার ধোয়া জল যদি ব্যবহার করা হয় মশলা বাটার পরে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। সেই জন্য কিন্তু আমি এখানে নর্মাল জলের বদলে পালং শাক আর ধনেপাতা যেহেতু বেটেই ছিলাম সেই জন্য কিন্তু মিক্সিং জার ধোয়া জলটা এখানে ব্যবহার করছি। দিয়ে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গ্রেভিটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, 6 থেকে 7 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এখানে গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ অবধি খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে আসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু গ্রেভিটা ফুটে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা নুন হলুদ দিয়ে সয়াবিনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে, কারণ সয়াবিনটা দেওয়ার ফলে কি হবে গ্রেভিটা কিন্তু সয়াবিনটা খুব তাড়াতাড়ি টেনে নেবে। সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে জলের কনসিস্টেন্সি কতটা আপনারা ব্যবহার করবেন, এই গ্রেভিটা কতটা আপনারা ঘন করতে চান সেই পরিমাণ অনুযায়ী কিন্তু জল এখানে ব্যবহার করবেন। আমি যেহেতু একটু মাখা করতে চেয়েছি গা মাখা, সেই জন্য কিন্তু এখানে আমি আর জলের ব্যবহার করিনি, ওই মিক্সিং জার ধোয়া যেটুকু জল দিয়েছি সেটুকুই দিয়ে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ এখানে আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু নাড়াচাড়া করলেই আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। এই শীতের দিনে কিন্তু পালং শাক দিয়ে সয়াবিনের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও কিন্তু বানাবেন।